নীল মপে যদি সেদিন বার্নলেন ওকে ধাক্কা দিয়ে ইনজুর্ড না করতেন, আবার যদি কোপা আমেরিকা শুরুর আগে দ্য সাউথ আমেরিকান লেজেন্ড ফ্রাঙ্কো আরমানি কোভিডে আক্রান্ত না হতেন, তাহলে সম্ভবত আমরা এই সেভ অফ দ্য সেঞ্চুরি দেখতাম না, কিংবা আসতো না আর্জেন্টিনার জন্য শেকিং হ্যান্ডস উইথ দ্য প্যারাডাইস মুহূর্ত। পৃথিবীর আশ্চর্যতম বাটারফ্লাই বা ডমিনো ইফেক্টটা চলছে, এখনও চলছে এমিলিয়ানো দিবু মার্তিনেজের অ্যান্টিক্স, ট্র্যাশ টকিং আর আশ্চর্য সব পেনাল্টি সেভসে। কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ এইসব করেন কিভাবে? কিভাবে এরকম প্রেশার মোমেন্টে কুল অ্যান্ড কাম থেকে এইসব ক্রেজি সেভস করা সম্ভব? This is the anatomy of how Emi Martinez does the unthinkable, unimaginable. ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনার পেনাল্টি শুটআউট ছিল আলবিসেলেস্তেদের জন্য চতুর্থ কনজিকিউটিভ শুটআউট ভিক্টরি, যেটা মার্টিনেজের জন্য টানা চতুর্থ সাকসেসফুল শুটআউট। আর যদি আপনি লিলের সঙ্গে অ্যাস্টন ভিলার শুটআউটটা গণায় ধরেন, তবে এটা মার্টিনেজের টানা পঞ্চম সাফল্য, এবং তার এই পেনাল্টি সেভের সাফল্যের হার অবিশ্বাস্য। আর্জেন্টিনার জার্সি গায়ে শুট আউটে তিনি 24টা পেনাল্টি ফেস করেছেন, ঠেকিয়েছেন 9টা, আর পেনাল্টি টেকার মিস করেছেন আরও 3টা। মার্টিনেজের এই পেনাল্টি সাকসেস রেট 50 আউট অফ 100। কিন্তু এইসব বেসিক পরিসংখ্যানের কারণে মার্টিনেজ স্পেশাল নন। তিনি কেন স্পেশাল আপনারা সেটা ভালোভাবেই জানেন, এবং মার্টিনেজের এই স্পেশাল অ্যাবিলিটিকে আমলে নিয়ে এই ফুটবলের গভর্নিং বডি আইএফএফ 2023 সালের এপ্রিলে পেনাল্টি শুট আউটের রুল পরিবর্তন করে, এটা লিখে যে গোলকিপাররা পেনাল্টি শুট আউটের সময় এমন আচরণ বা অঙ্গভঙ্গি করতে পারবে না যাতে অনৈতিকভাবে টেকারের মনোসংযোগ নষ্ট হয়। এই নিয়মের পরিবর্তনকে অনেকেই বলেছেন অ্যান্টি দিবু ল, মানে মার্টিনেজের থিয়াট্রিক্সকে আটকানোর জন্য এই নিয়মের পরিবর্তন এসছে। কিন্তু এইসব নিয়ম পরিবর্তনের থোড়াই তোয়াক্কা না করে এমিলিয়ানো মার্টিনেজ এখনও তার ছলা কলা দিয়ে মাইন্ড গেমস খেলেই যাচ্ছেন। শুধু মাইন্ড গেমস দিয়েও অবশ্য তিনি থেমে থাকেন না। তার যে পেনাল্টি শুট আউট সামলানোর রুটিন এবং ট্রিক্স রয়েছে, তার যে ট্যাকটিক্সগুলো রয়েছে, সেটাও আনপ্যারালালড, এবং এই জায়গায় তার মতো আর এখন পর্যন্ত কেউই নেই। সাবেক ইউএসএ গোলকিপার এবং অ্যানালিস্ট ম্যাট পিটসড্রস্কি মার্টিনেজের পেনাল্টি শুট আউট রুটিন অ্যানালাইজ করে বলছেন যে মার্টিনেজের মূল লক্ষ্যটাই হলো পেনাল্টি টেকারকে যতটুকু সম্ভব প্রেসারে রাখা যায়, এর জন্য যা যা করা সম্ভব রান আপ থেকে শুরু করে পেনাল্টি নেওয়ার আগ পর্যন্ত সবটাই করে যাওয়া, এবং আশ্চর্যজনক হলেও ইট ওয়ার্কস এভরি টাইম। এমিলিয়ানো দিবু মার্টিনেজ হ্যাজ আ মনস্ট্রাস মেন্টালিটি। এই পাগলামো আর কারো পক্ষে করা সম্ভব না। দিবু নামটা এসছে আর্জেন্টাইন একটা কার্টুন শো থেকে, যেটার নাম লা ফামিলিয়া এস উন দিবুহো, যেটাকে বাংলায় আপনারা যদি বাংলা ভাষায় দাঁড় করান, সেটার মানে বাংলা অর্থটা দাঁড়াবে আমার পরিবার একটা কার্টুন। কিন্তু এই কার্টুনের নাম থেকে এমির নাম এলো তিনি যখন পেনাল্টি সেভ করেন বা অন্যকে মিস করতে বাধ্য করেন। হি ইজ অলওয়েজ ইন গিয়ার ফিফথ। 2022 বিশ্বকাপ জেতার পর গোল্ডেন গ্লাভস নিয়ে কি কাণ্ডটাই না করলেন তিনি সেখানে। সেটা দেখে কার্ল অলিভ নামের এক ফ্রেঞ্চ কংগ্রেসম্যান মার্টিনেজের এই ঘটনাকে বলেছিলেন এর চেয়ে অপমানজনক আর কিছু হয় না, এবং তার ওই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড বাতিলের জন্য আবেদন করেছিলেন। মার্টিনেজ যেবার ফ্রান্সে ফিরে গিয়েছিলেন অ্যাস্টন ভিলার হয়ে লিলের সঙ্গে ম্যাচ খেলতে, পেনাল্টি শুট আউটের সময় তিনি দাঁড়িয়েছিলেন লিল ওলট্রাসদের নর্দার্ন স্ট্যান্ডের সামনে। যতবারই তাদের সামনে হেঁটে গেছেন, অঙ্গভঙ্গি করেছেন, একের পর এক গালির তুবড়ি ছুটেছে তার দিকে। কয়েকজন উগ্র ভক্ত তো নিজেদের সিট থেকে উঠে দিবুকে মারতে পর্যন্ত যাচ্ছিলেন। স্টেডিয়াম সিকিউরিটির কারণে সেদিন কোনো লিল ভক্তের কিল ঘুষি মার্টিনেজের খেতে হয়নি, কিন্তু তাতে কি বা আসে যায় তার। এমি মার্টিনেজের দিকে ছুড়ে আসে এসব ঘৃণা আর মৃত্যুর অভিশাপের মধ্যে থেকেই তিনি থ্রাইভ করেন। সফল হবার জন্য ক্ষুধার শানটা তিনি এই এক্সট্রিম হস্টিলিটি থেকেই নার্চার করেন। দিস ইজ ওয়াই হি ইজ অ্যান অ্যানিমাল হু ডাজ ক্রেজি থিংস। ও না, আবার এই অ্যানিমাল কিন্তু না। মার্টিনেজ বলছেন তিনি দিনে প্র্যাকটিসের সময় প্রায় 500 বার ডাইভ দেন এই ফর্মটা ধরে রাখার জন্য, আর সেখান থেকেই তিনি এই আত্মবিশ্বাসটা পান প্রত্যেকটা পেনাল্টি শুট আউটের আগে। যখন ইকুয়েডরের সঙ্গে ম্যাচটা টাই ব্রেকারে গড়ালো, তখন তিনি মেসিকে গিয়ে অন্তত ঠাট্টা করেই বলেছিলেন যে ম্যাচ যদি পেনাল্টি পর্যন্ত গড়ায় তবে পুরো টিম আরামসে রিল্যাক্স করতে পারে। যারা আর্জেন্টিনার হয়ে এমি মার্টিনেজের শুট আউট দেখেছেন তারা মোটামুটি ভালোভাবেই জানেন যে এমি মার্টিনেজের একটা স্ট্যান্ডার্ড শুট আউট কীভাবে আগায়। তিনি পেনাল্টি নেওয়ার আগে টেকারকে কিছুক্ষণ র্যাটল করার চেষ্টা করেন, পেনাল্টি টেকারের মনোসংযোগ নষ্ট করে ডাইভ দিবেন, ঠেকাবেন, উদ্দাম এক সেলিব্রেশন করবেন। পরিষ্কারভাবে তার পেনাল্টি শুট আউটের রুটিনকে আপনি তাহলে 3 ভাগে ভাগ করতে পারেন, একটা প্রি শুট আউট অ্যান্টিক্স, ডিউরিং পেনাল্টি এবং পোস্ট পেনাল্টি।
এমি মার্তিনেজের ওই তথাকথিত মাইন্ড গেমসটা শুরু হয় পেনাল্টি টেকার তার ডেজিগনেটেড স্পটে আসার ঠিক বেশ কিছুক্ষণ আগে থেকেই। 2022 বিশ্বকাপে ফ্রান্সের সেকেন্ড পেনাল্টির সময় কিংসলে কোমান এগিয়ে আসছেন, কিন্তু এমি মার্তিনেজ কই নিজের জায়গায় যাবেন, তিনি উল্টো কোমানের দিকে এসে মুখ বাড়িয়ে কিছু একটা বললেন তাকে। রেফারি সিমন মার্সিনিয়া কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ করলেও কোমানকে দিয়ে মার্তিনেজ বলের পজিশনিংটা আবার একটু চেঞ্জ করালেন। এরপর মার্সিনিয়া কড়া ভাষায় তাকে তার জায়গায় যেতে বললেও মার্তিনেজের মূল কাজটা কিন্তু ওখানে করা শেষ হয়ে গেছে। কোমানের মনোসংযোগ চলে গেছে তখন কোমানের শট ঠেকিয়ে নিজের ডানে ঝাঁপ দিয়ে তিনি তখন ঠেকিয়ে দিয়েছিলেন এমি মার্তিনেজ। আবার ঠিক পরের পেনাল্টিতে আরেক কাণ্ড ঘটলো। গোলবারে না গিয়ে চুয়ামেনি আসার আগেই বলটাই নিয়ে তিনি চলে এলেন। চুয়ামেনি কিছু উঠতে পারছে না তখন যে কি ঘটনা ঘটছে, মার্সিনিয়াক তখন সতর্ক করে দিচ্ছেন এমি মার্তিনেজকে। এবার তখন মার্তিনেজ করলেন কি, তিনি বলটা ছুঁড়ে মারলেন চুয়ামেনির বাম দিকে, ওই বলটাও তাকেই কুড়াতে হলো। এই যে মাঝখানে সময়টা নষ্ট হলো, তাতেই আসলে মার্তিনেজের ওই কুটচালটা চালা কিন্তু শেষ। এবার আপনি চলে আসেন কোপা আমেরিকায় একুয়েডরের সঙ্গে ম্যাচটায়। মেসি এক আউটল্যান্ডিশ পানেনকা অ্যাটেম্প্ট নিয়ে ততটাই আউটল্যান্ডিশ একটা মিস করে ফেলেছেন। এরপর এমি স্পটে আসার আগে বলের কাছে এসে চুমু খেলেন। এই বলে চুমু খাওয়ার রিচুয়ালটাও বেশ কিন্তু ইন্টারেস্টিং, অনেকটা তার মাইন্ড গেমসের চার্মটা হালকা করে বলে রেখে আসার মতো একটা ব্যাপার। আনহেল মেনার শটের আগেও তিনি বলে চুমু খেলেন, মিন্ডার শটের আগেও। এরপর তার আরেকটা অ্যান্টিক্স, পেনাল্টি টেকারের সামনে নিজের 6 ফিট 5 ইঞ্চি দেহটাকে যত বড় করে স্ট্রেচ করা যায়, কখনো বার বরাবর হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন, কিংবা দুই পায়ের মৃদু ছন্টে ছোট ছোট লাফ দেন, যেটা পেনাল্টি নেবার ঠিক আগ মুহূর্তে একটা পাগলা নাচের মতো দেখায়। এইসব করে তিনি ঠেকিয়ে দেন মেনা আর মিন্দা দুইজনের পেনাল্টি একদম সঠিক দিকে ডাইভ দিয়ে। এমি মার্তিনেজ যদি আর্জেন্টাইন ফুটবলার না হয়ে WWE এর অ্যাটিটিউড এরার কোনো রেসলার হতেন, তবে অন্তত ট্র্যাশ টকিং মানে অপোনেন্টকে যা তা কথা শোনানোর জন্য তিনি সম্ভবত স্টোন কোল্ড স্টিভ অস্টিন বা দ্য রকের মতোই পপুলারিটি পেতেন। এমি মার্তিনেজের ওই দাভিনসন সানচেজ বা ইয়েরি মিনার কনভারসেশনটা বোধহয় আর্জেন্টাইন ইতিহাসে সাহিত্যের মর্যাদা পেয়ে গেছে। আপনি একজন মানুষের সামনে এসে দাঁড়ালেন, সেই মানুষটা যখন আপনাকে বলতেছে যে আমি তোমাকে খায় ফেলবো, ওই মানুষের মানসিক ধাক্কাটার কথা একবার চিন্তা করে দেখেন। মিনাকে বললেন মিরা কেতে কোমো এর মানো, মানে তাকে বন্ধু বলে সম্বোধন করলেন ঠিক আছে, কিন্তু শোনালেন এমন একটা কথা যেটা শুনে ইয়েরি মিনা কিছুটা বিব্রত বা ইতস্তত বোধ করলেন। এরপর ইয়েরি মিনা পেনাল্টি মিস করার পর বোধ হয় ওই কথাটাই ভালো মতো টের পেয়েছেন। দাভিনসন সানচেজকেও সেম কথাই তিনি বললেন। মিগেল বোরহাকে তার চোখে চোখ রেখে তাকিয়ে পেনাল্টি নিতে হুমকি দিয়েছিলেন, তবে সেবার ওই ব্যাপার কাজ হয়নি, কারণ সেই পেনাল্টিটা বোরহা কনভার্ট করেছিলেন। কিন্তু ঠিক এরপরই এদউইন কার্দোনার পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে। তবে মার্তিনেজের ট্র্যাশ টকিং এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষের ম্যাচে অ্যাস্টন ভিলা একটা পেনাল্টি কনসিড করলো, বক্সে একটা জটলা দেখা যাচ্ছে। এখন পেনাল্টি কে নেবেন, রোনালদো নাকি ব্রুনো ফার্নান্ডেজ? মার্তিনেজ উল্টো তখনই ঠিক করতে আসলেন, রোনালদোর দিকে আঙ্গুল তুলে বললেন যে তাকেই পেনাল্টিটা নিতে। প্রায় হাতাহাতি লেগে যায় মতো একটা অবস্থা হয়ে গেল, তবুও মার্তিনেজ সরেন না। পরে ঠিক হলো ব্রুনোই পেনাল্টিটা নেবেন। ব্রুনো পেনাল্টি নিলেন, মারলেন বার পোস্ট ছাড়িয়ে আকাশে। মার্তিনেজ উঠে গিয়েই করলেন তার উইগলি ড্যান্স, ক্লাসিক এমি মার্তিনেজ। পেনাল্টির আগে মাইন্ড গেম না হয় কাজ করলো, কিন্তু পেনাল্টি ঠেকানোর জন্য টেকনিক তো অবশ্যই লাগবে। সেটার জন্য মার্তিনেজ কাজে লাগান তার ক্লেভার লেগ পজিশনিং টেকনিক এবং লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে তার লেগ পাওয়ার শিফট করার ক্ষমতাটাকে। নর্মালি মার্তিনেজ যে দিকটাতে ডাইভ দেন সেদিকে ঠিক অপোজিট পায়ে তিনি পাওয়ার জেনারেট করেন যাতে বাড়তি ফ্লাইট পান। কোমানের পেনাল্টি সেভের জন্য ডাইভ দিলেন ডানে, লাফ দেওয়ার আগ মুহূর্তে পাওয়ারটা জেনারেট করলেন তার ঠিক বাম পায়ে অর্থাৎ অপোজিট পায়ে, ফলে একটা বাড়তি ফ্লাইটও তিনি সেখানে পেলেন। ফন ডাইকের সেভটাই দেখুন, ওই লেগ পাওয়ার এবং ওই বিশাল দেহের কারণে এয়ারে একটা বাড়তি ফ্লাইটের সুবিধা কিন্তু তিনি এমনিতেই পাচ্ছেন। আলান মিন্দার এগেইনস্টেও তিনি একই কাজ করে তাকে বোকা বানালেন, বা পায়ে একটা মুভমেন্ট নিলেন। মিন্দা ভাবলেন মার্তিনেজ তার বায়ে ডাইভ দিবেন, কিন্তু শটটা নিলেন মার্তিনেজের ডানে, যেহেতু ভাবলেন তিনি বায়ে তিনি ডাইভ দিচ্ছেন, কিন্তু মার্তিনেজ ওই পায়ে পাওয়ার শিফট করে একদম শেষ মুহূর্তে তিনি ডাইভটা দিলেন তার ডান দিকে, আবার শটটা ঠেকালেন তার বা হাত দিয়ে। এমি মার্তিনেজের এই অবিশ্বাস্য লেগ পাওয়ার বা স্ট্রেচের কারণেই সম্ভবত দ্য সেভ অফ দ্য সেঞ্চুরি সম্ভব হয়েছিল। ঠিক একই রকম সেভ তিনি কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একদম শেষ মুহূর্তে গারাঙ্কুওলের এগেইনস্টেও করেছিলেন, যখন ম্যাচটা 2-1 গোলে আর্জেন্টিনা এগিয়েছিল। এমি মার্তিনেজের ওয়াইল্ড সেলিব্রেশন নিয়ে বাড়তি আর কিছু বলার নেই। কোমানের সেভ দিয়ে মাঠ ফুঁড়ে আকাশে উড়ে যাওয়ার মতো অবস্থা, চুয়ামেনির মিসের পর উইগলি ড্যান্স, লিল সমর্থকদের চুপ করিয়ে দেওয়া, মেনার শট থেকে স্ট্যান্ডের কাছে উদযাপন, মেসির একটা হাফ ছেড়ে বাঁচার স্বস্তি, মিন্দার সেভ করে আবারও সেই উদ্দাম নৃত্য, এসবই এখন এমি মার্তিনেজের পেনাল্টি শুট আউট অ্যানাটমির একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে এবং সেটা এখন পর্যন্ত ফেইল করেনি। কিন্তু এমির এই ক্যারেক্টারিস্টিক্সের আরেকটা অংশ হলো ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে নেমে আসা। শুট আউটের ওয়াইল্ড এমি তাই শান্ত হয়ে একুয়েডরের গোলকিপার ডমিঙ্গেসকে সান্ত্বনা দেন, বুকে জড়িয়ে ধরেন।
এমি মার্তিনেজের পয়সার মোহ নেই, তিনি খেলেন আলটিমেট প্যাশনের জন্য, গ্লোরির জন্য, ন্যাশনাল টিমের জার্সির জন্য। জাতীয় দলের হয়ে সবকিছু জিতে ফেললেও তিনি সেরহিও রোমেরোকে ছাড়িয়ে যাওয়ার জন্য একটা মোটিভেশন খোঁজেন, যিনি আলবিসেলেস্তেদের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলকিপার এখন পর্যন্ত। এই মোটিভেশনটা মার্তিনেজ পান যিনি বড় হয়েছেন মার দেল প্লাতায়, যার বাবা মার ঘরে পয়সার অভাবে ছিল না কোনো দরজা, এমনকি একটা বাথরুমও ছিল না। তার মা যখন অন্যের ঘর পরিষ্কার করতেন আর বাবা ট্রাক চালাতেন, তিনি বহুদূরের পথ পাড়ি দিয়ে স্কুলে যেতেন পায়ে হেঁটে। ইন্ডিপেন্ডিয়েন্তে থেকে তিনি আর্সেনালে 17 বছর বয়সে সাইন করেছিলেন একটা কারণেই, তার সাইনিংয়ের অর্থ থেকে তার বাবা নতুন একটা গাড়ি কিনতে পারবেন। 6টা ক্লাবে যাযার বড়ের মতো ঘুরে ওই বাটারফ্লাই ইফেক্টে আর্সেনালের হয়ে এফএ কাপ জেতা, এরপর অ্যাস্টন ভিলা, তাদের হয়ে 42 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেশন নিশ্চিত করা, আর্জেন্টিনার হয়ে কোপা আর বিশ্বকাপ, এমি মার্তিনেজ সব কিছুর জন্যই লড়াই করে গেছেন। এবং এই মুহূর্তে আর্জেন্টাইন ক্যাম্পে লিওনেল মেসির পর তিনিই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার, যার কাছ থেকে মেসিও সম্ভবত মাঝে মধ্যে স্বস্তি খোঁজেন। এমি মার্তিনেজ ইজ আ মনস্টার পিপল লাভ টু হেট অ্যান্ড হি থ্রাইভস ইন এভরিওয়ানস লোদিং। কোপা আমেরিকা এবং ইউরোর কাভারেজ চলছে টি স্পোর্টসে। এই কোপা আমেরিকা এবং ইউরোর যতগুলো ম্যাচ বাকি রয়েছে সবগুলো আপনি দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। এমি মার্তিনেজের থিয়েট্রিক্স এবং এমি মার্তিনেজ কি এবার আর্জেন্টিনাকে কোপা আমেরিকা রিটেন করাতে পারবেন কিনা সে নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.